বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি গত ক্লাসে এআরআর এর এআরআর এবং আরওআই এর কয়েকটি অঙ্ক নিয়ে নিয়ম এবং অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এআরআর এবং আরওআই এর দুটো অঙ্ক বিশেষ করে বুঝিয়েছি। এর আগে একই ক্লাসে মানে লেকচার 10-এ লেকচার 10-এ আমি এআরআর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এবং আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্টের নিয়ম বুঝিয়েছি, কিভাবে বের করতে হয়, সূত্র কি হবে তা বুঝিয়েছি এবং ছোট দুটো অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এখন আমি 11 নম্বর ক্লাসে, এটাও এআরআর এবং আরওআই এর ক্লাস হবে, আমি কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার এই ক্লাসটা পেলে, যারা এই ক্লাসটা পাবেন, এই ক্লাসটা না দেখে আগে অবশ্যই এআরআর এর বুঝতে হলে লেকচার নম্বর 10 ক্লাসটা দেখতে হবে। আর মূল কথা হচ্ছে, এগুলো হচ্ছে কতগুলো ধারাবাহিক আলোচনা। এটা ক্যাপিটাল বাজেট অথবা মূল্যায়ন বাজেটের উপর আলোচনা, ক্যাপিটাল বাজেট টেকনিক্স অথবা মূল্যায়ন বাজেটের উপর আলোচনা, নিয়ম এবং অঙ্ক সহ বিশালভাবে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে আমি 10টা ক্লাস করেছি। যে কোনো ক্লাস আপনাদের হাতে গেলে এই অধ্যায় ভালোভাবে বোঝার জন্য অবশ্যই আপনাকে লেকচার 1 থেকে শুরু করতে হবে। কেননা লেকচার 1 থেকে না করে যদি আপনারা এই মাঝখান থেকে করেন তাহলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তবুও আমি সব অঙ্কগুলো বোঝার চেষ্টা করাচ্ছি, কিন্তু ভালোভাবে মানে বেটার বুঝতে গেলে অবশ্যই আপনাদের লেকচার 1 ফলো করতে হবে। লেকচার 1 থেকে ধারাবাহিক বুঝতে হবে, কেননা আমি লেকচার 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছি। লেকচার 1 এবং 10 পর্যন্ত না জানলে অন্য আরেকটা অঙ্ক নিয়ম করা বা বোঝা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। সেই জন্য আপনারা কি করবেন, অবশ্যই লেকচার 1 থেকে দেখে আসবেন। সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে আমার ক্লাসগুলো খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গিয়ে আমার চ্যানেলের নাম অথবা আমার নাম লিখে দিলে চলে আসবে। আমার চ্যানেল হচ্ছে কমার্স একাডেমি, বেস্ট কমার্স একাডেমি বা কমার্স একাডেমি, অথবা আমার নাম জীবন স্যার লিখে দিলে চলে আসবে, অথবা সাবটারের নাম লিখে দিলেও চলে আসবে। এই যে জীবন স্যার লেখার পরে এখানে আমার ক্লাসগুলো চলে আসছে। এখন আমার চ্যানেলে যেতে হবে। আমার চ্যানেলে যাওয়ার জন্য যে কোনো একটা ভিডিও ওপেন করতে হবে। যে কোনো একটা ভিডিও ওপেন করে কি করতে হবে, এই চ্যানেলে জয়েন করতে হবে। যে কমার্স একাডেমি, এই কমার্স একাডেমি ঢুকতে হবে। আমি কমার্স একাডেমি ঢুকলাম। এই কমার্স একাডেমিতে এখানে সকল ভিডিওগুলো আছে। ভিডিওসে এই যে আমি যে ক্যাপিটাল বাজারের ক্লাসগুলো নিয়েছি, ব্যানারে দেখা যাচ্ছে। আমি এই যে 1 নম্বর থেকে লেকচার 1 থেকে শুরু, মূলধন বাজেটিং কৌশল, এটা লেকচার 2, তারপর লেকচার 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইতিমধ্যে আমি 10টা ক্লাস করে ফেলছি। আপনারা অবশ্যই আমার এই 11 নম্বর লেকচারটা এখন হবে, এটা 11 নম্বর লেকচার এআরআর এর উপর। মানে এই যে ক্লাস করেছি এটার পর 10 ক্লাসের পরে 11 নম্বর ক্লাস, এটা এআরআর নিয়ে আলোচনা করেছি। এরপরে আমি 11 নম্বর ক্লাসটা অঙ্ক করতেছি। এরপরের ক্লাসে আমি আইআরআর নিয়ে আলোচনা করব। আইআরআর বিশাল আলোচনা হবে, সেটা মনে হয় এটা নিয়ম নিয়ে 2টা ক্লাস হতে পারে। আর এখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। পাশাপাশি প্লে লিস্টে গিয়ে, এই যে প্লে লিস্টে গিয়ে আমার সফটওয়্যার না, এই যে ক্যাপিটাল বাজার, এটা হচ্ছে প্লে লিস্ট। এখান থেকে আপনারা ক্লাসগুলো ওপেন করে দেখতে পারবেন, একটার পর একটা আপনারা সিরিয়ালি দেখতে পারবেন। যে এখানে লেকচার 1, এই লেকচার 1 পরে 2 দেখবেন, এখানে অন্য জায়গায় আছে, এটা তো ডিলেট দেখা যাচ্ছে। লেকচার 1, 2 এভাবে আছে। লেকচার 1, 4, 3, 4 যা খুঁজে আপনারা এখান থেকে দেখবেন। এখানে কয়েকটা লেকচার সমস্যা হয়েছে, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি আর কি। তবে সিরিয়ালি সবগুলো আছে, ভিডিওতে আছে। প্লে লিস্ট থেকে খুঁজে পাবেন। প্লে লিস্টে আমার এটাও আছে, জার্নাল কস্টশিটে আছে, বিজনেস স্টাডিজ এক্সেল জার্নাল আছে, ক্যাশ ফ্লো আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে যে ফ্লেক্সিবল বাজেট। যদিও এখানে প্লে লিস্টে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাবে। আমার এই ভিডিওতে গিয়ে ফ্লেক্সিবল বাজেটের ক্লাসগুলো আপনারা এখান থেকে খুঁজে নিতে পারেন। এই যে ফ্লেক্সিবল বাজেট, এগুলো লেকচার 1 লেকচার বা ক্লাস 1 ক্লাস 2 এভাবে করা আছে। আর অপারেটিং কস্টিং এর উপর ক্লাস আছে, এটা কস্টিং এর অপারেটিং কস্টিং, এখান থেকেই শুরু আমার ক্লাসগুলো। আপনারা যে কোনো ক্লাস দেখতে গেলে যে কোনো অধ্যায় পেছন থেকে দেখে আসবেন। যেমন এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এভাবে হবে ক্লাসগুলো। এখানে এটা হচ্ছে যে এই অপারেটিং কস্টিং এর উপর, তারপর এটা ফ্লেক্সিবল বাজেটের উপর।
কেন আমার সকল ক্লাসগুলো আছে, আশা করি আপনাদের উপকারে আসবে। যাক, আমি এখন আমার ইয়াতে চলে যাচ্ছি, আমার এই ক্লাসে চলে যাচ্ছি। আমি আজকে যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ARR বা ROI এর কয়েকটি অঙ্ক বোঝাবো। আমি কয়েকটা অঙ্ক বোঝানোর চেষ্টা করব। এই অঙ্কগুলো আমি বিশেষ করে কমার্স পাবলিকেশন বই থেকে আলোচনা করব। এবং এই অধ্যায়টা কোথায় কোথায় আছে, বিশেষ করে এই অধ্যায়টা ইয়াতে আছে যারা MBA, যারা অনার্স অ্যাকাউন্টিং পড়তেছে, অনার্স অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারে আছে, ফিনান্সে আছে, অনার্স যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে আছে, আর MBA তে আছে। এটা MBA যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করতেছে তারা প্রিলি থেকে মানে পাসপোর্ট থেকে মাস্টার্সে ভর্তি হয়েছে, এদের প্রিলিমিনারিতে এই অধ্যায়টা রয়েছে। বিশাল একটা অধ্যায় এটা। 9 ক্লাস 9ও আছে, 11-12 ক্লাসও আছে। যারা ইন্টার করে ব্যাংকিং বিমা ফিনান্স, ওখানে এই অধ্যায়টা আছে। এই অধ্যায়টা যে ভালো করে বুঝলে অবশ্যই ভালো করে আপনারা অঙ্ক করতে পারবেন। আমি চেষ্টা করতেছি খুব ভালোভাবে বোঝানোর জন্য, অত্যন্ত আন্তরিকতার সাথে। ওকে, তাহলে আমি এই এই যে লেকচার 11 আলোচনা করব কয়েকটা অঙ্ক নিয়ে, এই এক্সাম্পল 2 বা 12 নিয়ে, এটা নিয়ে আলোচনা করব, আরো কয়েকটা নিয়ে আলোচনা করব। তবে এর আগে অবশ্যই ARR বা ROI এর অঙ্কগুলো করার আগে আপনারা 10 নম্বর লেকচারটা করে আসবেন, কারণ 10 নম্বর অঙ্কের লেকচারে আমি এই যে নিয়ম ARR বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এর বের করার নিয়ম কিভাবে করতে হয়, কি কি পদ্ধতি, কয়টা পদ্ধতি আছে, কি কি প্রয়োজন হবে, পদ্ধতি দুইটা পদ্ধতি প্রয়োজন হবে, কি কি বের করতে হবে, তারপর বের করার জন্য নিয়মগুলো কি, এখানে বিশালভাবে আমি আলোচনা করেছি, অনেকগুলো আলোচনা করেছি। এই ক্লাসগুলো দেখার পরে এবং দুইটা অঙ্কও করেছি, তখন আপনারা এই লেকচারে আসবেন। এটা না দেখে মানে 10 নম্বর লেকচার না দেখে আসবেন না, তবে মূল কথা হচ্ছে লেকচার 1 থেকে দেখে আসতে হবে। ভালোভাবে দেখার জন্য অবশ্যই লেকচার 1 থেকে দেখে আসবে। আচ্ছা, আমি কাজে যাচ্ছি। এখন এক্সাম্পল নম্বর 12 এই অঙ্কটা নিয়ে আলোচনা করবো। আমি এখন সিলেক্ট করে দেখাচ্ছি, দেখা যাক কি হচ্ছে এটা। আরিফ এন্ড কোম্পানি ডিসাইডেড টু বাই এ মেশিন। আরিফ এন্ড কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে কি করবে, একটা মেশিন কিনবে। দ্য কস্ট অফ মেশিন ইজ টাকা 1 লাখ। মেশিনের কেনা দাম হচ্ছে কত, 1 লক্ষ টাকা। দ্য কস্ট অফ মেশিন 1 লাখ। এস্টিমেটেড লাইফ অফ দ্য মেশিন ইজ 5 ইয়ার্স। মেশিনের আয়ুষ্কাল হচ্ছে কত বছর, 5 ইয়ার্স। এন্ড সেলভেজ ভ্যালু 20,000, এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কত, পরিত্যক্ত মূল্য হচ্ছে 20,000। মানে 5 বছর পরে যে মেশিনটা 1 লাখ টাকা দিয়ে কিনেছে, 5 বছর পর ব্যবহার করে সেটা 20,000 টাকা করে বিক্রি করে দিবে। কারণ 1 লাখ থেকে 20,000 চলে গেলে মানে 80,000 টাকা ডেপ্রিসিয়েশন হবে, 5 বছরের ডেপ্রিসিয়েশন। দ্য ট্যাক্স রেট ইজ 40%। করের হার কত পার্সেন্ট, 40% ট্যাক্স দিতে হবে আয়ের উপর। দ্য আর্নিং আফটার ডেপ্রিসিয়েশন বিফোর ট্যাক্স ইজ অ্যাজ ফলোস। দেখেন এই জিনিসটা বুঝতে পারেন, দ্য আর্নিং মানে নেট ইনকাম অথবা নেট প্রফিট বলা যায়, অথবা আর্নিং আফটার ডেপ্রিসিয়েশন, বাট বিফোর, খুব খেয়াল করেন পড়াটা, আর্নিং আফটার ডেপ্রিসিয়েশন, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, প্লাস সিলেক্ট করেও আছে। আর্নিং আফটার, এটা আর্নিং যে কথা, নেট প্রফিট হবে কথা, নেট ইনকাম একই কথা, অথবা নেট প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন, অথবা আর্নিং আফটার ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে বাট বিফোর ট্যাক্স ইজ ফলোস, কিন্তু ট্যাক্স বাদ দেওয়ার আগে, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আফটার ডেপ্রিসিয়েশন, কিন্তু বাট বিফোর ট্যাক্স বাদ দেয় নাই। তাহলে এই জিনিসটা আমরা যে নিয়মে শিখেছিলাম, যেখানে না, সরি আমি কোথায়, যে আমার এই নিয়মে আফটার, এখানে যে নিয়মগুলো আলোচনা করেছি, এখানে বলা হচ্ছে, খুব খেয়াল করেন, বিফোর, আমরা এখানে কি কি করেছি, আমরা করেছি 1 নম্বর নিয়মে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস ইবিআইটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে এই নেট ইনকাম বিফোর ট্যাক্স এটাই দেওয়া আছে। মানে এটা মানে বলা হচ্ছে এটা নেট ইনকামের জায়গায় হচ্ছে যে কি আর্নিং বিফোর ট্যাক্স, বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছে, ট্যাক্স বাদ দেয় নাই। তার মানে এটা, বা প্রশ্ন আমি এখানেও লিখেছি যে যদি প্রশ্নে ইবিটি, এটা নেট ইনকাম বিফোর ট্যাক্স মানে এটাকে ইবিটি বলা হয়, ইবিটি দেওয়া আছে, যেটা এটা দেওয়া আছে, ইবিটি থেকে ইনকাম ট্যাক্স বাদ দিয়ে নেট ইনকাম আফটার ট্যাক্স এটা বের করতে হবে 2 নম্বর। তাহলে যদি প্রশ্নে ইবিটি দেওয়া থাকে, ইবিটি আমরা কিভাবে বুঝবো, আর্নিং বিফোর ট্যাক্স, এই যে কোশ্চেনে লেখা আছে, আমরা আবার যাচ্ছি এখানে, এই যে আর্নিং আফটার ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছে, বাট বিফোর ট্যাক্স বাদ দেওয়ার করবে। তাহলে আমরা এটা যদি অফ রাখি তাহলে বুঝতে পারতেছি আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে
এই মানটা দেওয়া আছে। এই মানটা দেওয়া থাকলে আমরা কি করব, নেট ইনকাম বিফোর ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্স বাদ দিয়ে নেট ইনকাম আফটার ট্যাক্স ইএটি বের করে ফেলবো। এই কাজটা আমরা এখন করব। তাহলে আমাদের এই প্রশ্নে এই 2 নম্বর কাজটাই আমরা করে করব। ডিস্টার্ব করতেছে। তাহলে এতটুকুই লাগবে। সিলেক্ট ক্যান্সেল হচ্ছে কেন? এতটুকুই লাগবে। আমি যতটুকু সিলেক্ট করে দেখাচ্ছি এতটুকু আমাদের করে দেখাতে হবে। নেট ইনকাম বিফোর ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্স বাদ দিব, নেট ইনকাম আফটার ট্যাক্স বের হবে। এই কাজটাই করছে দেখেন। যে এটা এখানে যেহেতু প্রফিট আছে, তারপর আছে প্রফিট হচ্ছে 1 থেকে 5 বছর প্রফিট দেওয়া আছে, 1 থেকে 5 বছর বিফোর আফটার ইবিটি, যে এখানে বিবিটি বলে দিচ্ছে দেখছেন, বলছে ওখানে নাম্বার করে দেখাচ্ছিল আর্নিং বিফোর ট্যাক্স ব্র্যাকেটে ইবিটি, আর আমরা এখানে কি দেখাইছিলাম, যদি ইবিটি দেওয়া থাকে, যে ইবিটি দেওয়া থাকে, যদি প্রশ্নে ইবিটি দেওয়া থাকে এই কাজটা, তাহলে এটা 1 বছরের হলে এরকম করতে হবে, কিন্তু একাধিক বছর হলে পাশাপাশি কলাম করে করতে হবে। নেট ইনকাম থেকে নেট ইনকাম বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিব, নেট ইনকাম আফটার ট্যাক্স, এটা বের হয়ে যাবে আমাদের। আচ্ছা, তাহলে আসতেছে অঙ্কের মধ্যে, তাহলে ইবিটি পাইলাম, কোথায় গেল, আর্নিং আর্নিং বিফোর ট্যাক্স ইবিটি পাইলাম আমরা। তাহলে আর্নিং বিফোর ট্যাক্স দেওয়া আছে হয়তো বছরে 1 থেকে 5 বছরের টাকা দেওয়া আছে, 1 থেকে 5 বছর ইয়ার দেওয়া আছে, আমাদের কোয়েশনের মধ্যে ইয়ার দেওয়া আছে, পাশাপাশি কি দেওয়া আছে, 5 বছরের প্রফিট গুলো দেওয়া আছে, ইবিটি দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, আমরা আমাদের কাজ শুরু করতে পারতেছি, তালিকাটা তৈরি করে ফেলি। তাহলে বের করতে বলা হচ্ছে রিকোয়ার্ড এভারেজ রেট অফ রিটার্ন অন এভারেজ ইনভেস্টমেন্ট ARR বের করতে বলা হচ্ছে, আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা এগুলো বের করার জন্য যা যা প্রয়োজন তা করতে হবে। 1 নম্বর হচ্ছে টেবল ফর ক্যালকুলেশন অফ ইএটি বের করার জন্য টেবল নির্ণয় করতে হবে। ইয়ার 1 থেকে 5 দিয়ে দিল, বিফোর আফটার ট্যাক্স গুলো দিয়ে দিল, আর ট্যাক্স 40%, ইবিটির উপর 40%, যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলেছে কত 40%, ইবিটির উপর কত 40, এই যে 40% দেওয়া আছে। তাহলে 20,000 টাকার উপর 40% হচ্ছে 8,000 টাকা, 15,000 টাকা 40%, 4 15 60 6,000 টাকা, আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি না। 25,000 টাকা 40%, 4 25 100, 10,000 টাকা, 18,000 টাকা 40%, 7,200, 12,000 টাকা 40%, 4,800। এটা বের হওয়ার পরে আর্নিং আফটার ট্যাক্স নেট প্রফিট, আর্নিং আফটার ট্যাক্স নেট প্রফিট আফটার ট্যাক্স বা ইএটিটা বের হয়ে যাবে। এই 20,000 থেকে 20,000 থেকে 8,000 বাদ, তাহলে 12,000, 15,000 থেকে 6,000 বাদ 9,000, তারপর 25,000 থেকে 10,000 বাদ 15,000, এভাবে বের হয়ে গেল। এবং ইএটি টোটাল 54,000 টাকা, আর টোটাল লাইফ হচ্ছে ইয়ার হচ্ছে 5 ইয়ার। এবার আমাদের কাজ করতে পারি এভারেজ রেট অফ রিটার্ন বা ARR নির্ণয়। সূত্র আমরা জানি উই নো ARR সমান এভারেজ ইএটি কে এভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখন এভারেজ ইএটি বের করতে হবে এবং এভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হবে। যে পাশে বের করে দিয়েছে এয়ার এভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে সেলভেজ ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের মান বের করতে হবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ করেছে 10,000 টাকা, সেলভেজ ভ্যালু আছে 20,000 টাকা, 1 লক্ষ টাকা বিনিয়োগ, সেলভেজ ভ্যালু 20,000, তাহলে 1,20,000 লাইফ ভাগ 2, 1,20,000 কে 2 দিয়ে ভাগ করলে 60,000 টাকা বের হয়ে গেছে। এই যে বের হয়ে গেল, এটা গেল যে আমাদের এভারেজ ইনভেস্টমেন্ট। তারপর এভারেজ প্রফিট বের করার জন্য এভারেজ টোটাল ইএটি কে টোটাল লাইফ দিয়ে ভাগ, মানে 54,000 কে 5 দিয়ে ভাগ। এই যে এভারেজ প্রফিট আফটার ট্যাক্স টোটাল প্রফিট 54,000, আমরা উপরে বের করেছি 54,000, এই যে 54,000 কে 5 দিয়ে ভাগ, 54,000 কে 5 দিয়ে ভাগ করলে 10,800 বের হয়ে গেল। তাহলে এভারেজ প্রফিট বের হয়ে গেল। এখন আমরা মান বসাই দিই সূত্রে, দেওয়ার পরে ARR 10,800 কে 60,000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে বের হয়ে গেল 18%। তাহলে ARR বের হয়ে গেল, একটা কাজ শেষ। এবার ROI বের করতে গেলে ROI এর এভারেজ ইএটি ঠিক আছে, এভারেজ ইএটি শুধুমাত্র ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এখানে এভারেজ ইনভেস্টমেন্ট ছিল, আর এখানে লিখতে হবে সেটা ROI এর মধ্যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আমি সূত্রে আলোচনা করেছি, বিশালভাবে আলোচনা করেছি। তাহলে মান বসাই দিই, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মূল মূলধনটা, মূল মূলধন সে কত টাকা 1 লক্ষ টাকা, আর এভারেজ ইএটি তো এখানে বের করে দিয়েছে 10,800 কে 1 লাখ দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে ফলাফল বের হয়ে গেল কত 10.808%। এই গেল এই একটা ছোট অঙ্ক 12%, 12 নম্বর এক্সারসাইজ। এরপর আরেকটা অঙ্কের মধ্যে যাচ্ছে, এক্সাম্পল 13। এক্সাম্পল 13 এর মধ্যে এটা অ্যাকসেপ্ট এবং রিজেক্ট ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা অঙ্ক দিয়েছে।
কি বলা হচ্ছে দেখি, ছোট একটা অঙ্ক এটা। মিস্টার তাফি প্ল্যান টু বাই এ মেশিন অফ টাকা 50,000 টাকাতে একটি মেশিন কেনার জন্য প্ল্যান করেছে, হুইচ উইল জেনারেট এভারেজ ইয়ারলি ইনকাম 12,000। প্রত্যেক বছর গড়ে 12,000 টাকা করে প্রফিট পাওয়া যাবে ফর নেক্সট 5 ইয়ার, 5 বছর পর্যন্ত। দ্য রেসিডুয়াল ভ্যালু 5,000, রেসিডুয়াল ভ্যালু মানে সেলভেজ ভ্যালু 5,000 টাকা। যে মেশিনটা 50,000 টাকা দিয়ে কিনেছে সেটা 5 বছর পরে 5,000 টাকা বিক্রি করে দিলে আর 45,000 টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে। ইফ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 20%, যদি করের হার, যদি প্রত্যাশিত আয়ের হার যদি 20% হয়, আশা করতেছে সে আয় করবে কত টাকা, এই ব্যবসা থেকে 20% আয় করবে। হোয়াট উইল দ্য এআরআর, এআরআর কত ব্যয় করতে হবে? শুড দ্য কোম্পানি ইনভেস্ট ইট, কোম্পানি সেটাকে বিনিয়োগ করা উচিত হবে? প্রথমত এআরআর ব্যয় করতে হবে, এরপর এই কোম্পানিতে বিনিয়োগ করা কিনা উচিত হবে কিনা একটা মতামত খুঁজতেছে। আমি গ্রহণ করবো নাকি অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো, এরকম একটা বিষয় খুঁজতেছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের এখানে কিছুই নেই, সব কিছু রেডিমেড দেওয়া আছে। এখানে এভারেজ ইনকাম, ইয়ারলি এভারেজ ইনকাম বলে দিছে কত টাকা, 12,000 টাকা। তাহলে এভারেজ ইনকাম সূত্র এর মধ্যে 12,000 বলে দিচ্ছে। তারপর আমাদের এটা করতে হবে কি, ওইটার লাইফ এভারেজ ইনভেস্টমেন্টটা বের করতে হবে। এভারেজ ইনভেস্টমেন্ট বের করার জন্য এখানে দেওয়া আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে সেলভেজ ভ্যালু যোগ 2 দিয়ে ভাগ, 50,000 সাথে 5,000 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 27,500 টাকা বের হয়ে গেল। এটা গেল কি এভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে বসাই দিল, বসাই দেওয়ার পরে এর সূত্র বসাই দিয়ে ফলাফল বের হয়ে গেল 43.66%। এটা যেহেতু বের হয়ে গেছে, তাহলে আমরা এখন এটা অর্জন, আমাদের কাজ শেষ। এআরআর এর ফলাফল, হোয়াট ইজ দ্য এআরআর? এআরআর এর ফলাফল হচ্ছে 43.64, 43.66% এআরআর। এরপর এখানে বলছে যে শুড দ্য কোম্পানি ইনভেস্ট ইট, এই কোম্পানিকে বিনিয়োগ করবে, বিনিয়োগ করবে কি করবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই যে এখানে এক্সপেক্টেড রেট দিছে যে কোম্পানি আশা করছে যে 20% আয় হবে, কিন্তু এআরআর এর ফলাফল দিচ্ছে 43.66%। তাহলে কোম্পানির প্রত্যাশিত আশা থেকে এটা আরো বেশি, আরো যেহেতু বেশি, যত কোম্পানি আশা করছে 20% আয় করবে, কিন্তু ফলাফল দেখা যাচ্ছে এটা 43.64% আয় দিতে পারবে। আর যেহেতু 20 থেকে বেশি দিবে, অবশ্যই এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য সিদ্ধান্ত নিতে পারবে সে। ডিসিশন হচ্ছে কি, দ্য কোম্পানি শুড ইনভেস্ট হেয়ার বিকজ এআরআর ইজ হায়ার দ্যান এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এআরআর এর মান প্রত্যাশিত আয় থেকে যেহেতু বেশি, প্রত্যাশা করেছে 20%, বের হয়েছে 43%, সেহেতু এই কোম্পানিতে কি করা যাবে, বিনিয়োগ করা যাবে, এটা সিদ্ধান্ত হয়ে গেল। এটা গেল 13 নম্বর অঙ্ক। এরপর আমরা 14তে দেখবো কি হয়। 14 বেলায় তাহলে এটা আমরা বুঝে গেলাম আশা করি, ইজি একটা বিষয়। এখানে এভারেজ করতে হয় না, যেহেতু এখানে 5 বছরের এভারেজ ইনকাম এখানে প্রশ্ন বলে দিচ্ছে 12,000। নাম্বার 14, 14 নম্বর। টু প্রজেক্ট আর ইন হ্যান্ড অফ শাহজালাল কোম্পানি হুইচ উইল প্রডিউস দ্য ফলোইং ক্যাশ ফ্লো। দুইটা প্রজেক্ট আছে, ক্যাশ ফ্লো দিচ্ছে এরকম করে। দুইটা প্রজেক্টের, এটা ইয়ার 0 বছরে মূলত বিনিয়োগ করে, এটা এনসিওর মান বা ক্যাপিটালের মান। আর 1 থেকে 5 বছর এটা হচ্ছে ক্যাশ ফ্লোর মান। এই যে 50,000 টাকা মাইনাস ব্র্যাকেট মানে চলে গেছে, এটারও 50,000 টাকা চলে গেছে প্রজেক্ট বি থেকে। এগুলো হচ্ছে ইনকাম, এর ইনকাম, এটা হচ্ছে বি এর ইনকাম। কিরকম এটা ক্যাশ ফ্লো। এটা দিচ্ছে যে, এগুলো দিচ্ছে যে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো মিনস এখান থেকে বাকি সব কাজ করতে হবে ক্যাশ ফ্লো দেওয়া থাকলে। ইফ ট্যাক্স রেট 40%, করের হার 40%, হুইচ প্রজেক্ট শুড সিলেক্টেড বাই দ্য কোম্পানি ফর ইনভেস্টমেন্ট। সরি, বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি নির্বাচন করবে, এই হচ্ছে এটার বিষয়। তাহলে এখানে দেওয়া আছে আমাদের ক্যাশ ফ্লো, আমাদের কোয়েশনে দেওয়া আছে যে এখানে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো যেহেতু দেওয়া আছে, নগদ প্রবাহ, এখানে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছে না ট্যাক্স বাদ দিয়েছে, কিছু উল্লেখ নাই। তাহলে আমরা এটা ধরে নেব যে ইবিআইটি, ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, পুরো চার্টে চোট করতে হবে, নন ইবিআইটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ, ইআইটি ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ, ইআইটির সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করে সিএফএটি বের করতে হবে। আমাদের তো সিএফএটি লাগবে না, আমাদের তো লাগবে ইআইটি পর্যন্ত। তাহলে এই অঙ্ক করার জন্য কি করে, প্রথম ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করে ফেলতেছি, কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিয়ে লাইফ দিয়ে ভাগ করে ফলাফল বের হয়ে যায়। আমাদের কস্ট 5 লাখ, কস্ট হচ্ছে এর 50,000, সেলভেজ ভ্যালু 5,000, 50,000 থেকে 5,000 বাদ, লাইফ হচ্ছে কত বছর, এক হতে 5 বছর যেহেতু আছে, 5 ইয়ার পর্যন্ত আছে, 5 দিয়ে ভাগ করলে 9,000 টাকা এর ডেপ্রিসিয়েশন। এর ডেপ্রিসিয়েশন বের করে এর কাজটা আগে করে তারপর বি কাজটা করতে হবে। তাহলে দেখি ইয়ার 1 থেকে 5 বসে দিলাম, তারপর ক্যাশ ফ্লো 10,000, 15,000, 20,000 এর টাকা এগুলো বসে গেল, এগুলো বসে গেল। ডেপ্রিসিয়েশন আমরা যে 9,000 টাকা বের করছি সব কলামে 9,000 বসাই দিলাম। তারপর ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স বের করতে হবে, 10,000 থেকে 9,000 বাদ দিলে 1,000, 15,000 থেকে 9,000 বাদ দিলে 6,000, তারপর 12,000 থেকে 9,000 বাদ দিলে
3000 এইভাবে বিয়োগ করে সবগুলো এখানে দেখা দিয়েছে। আবার কলাম দিয়ে দেখা দিয়েছে 3 থেকে 2 বার, মানে 3 নম্বর 2 থেকে, এটা ভুল লিখছি, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বাদ, এখানে 3 থেকে 2 বার দিতে হবে 2 বিয়োগ 3, মানে ক্যাশ ফ্লো থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে টাকাটা বের হয়ে গেল, ইবিটি বের হয়ে গেল। এফও বের করতে হবে 40% ট্যাক্স, ট্যাক্স 1040% হচ্ছে 400, 6040% 42400, 3040% 3 4 12, 11040% 4 11 44, 1040% 400। তাহলে ট্যাক্স গুলো বের হয়ে গেল। এবার ইএটি বের করতে হবে। ইএটি বের করার জন্য কি করতে হবে, এগুলা কলামগুলো ভুল লিখছে। এই 1000 থেকে, মানে ইবিটি থেকে ট্যাক্স বাদ, 1000 থেকে 400 বাদ দিলে 600, তাহলে এটা 4 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম, এখানে 2 বিয়োগ সরিয়ে 4 থেকে 5 বার, তাহলে 1000 থেকে 4 বাদ দিলে 400 বাদ দিলে 600 টাকা, তারপর 6000 থেকে 2400 বাদ দিলে 3600 টাকা, 3000 থেকে 1200 বাদ দিলে 1800 টাকা, এইভাবে সবগুলো বের করে ফেলতে হবে। আর এটা একটু ভুল লিখেছে, এটা হবে কত, 4 নম্বর কলাম বিয়োগ 5 নম্বর কলাম, সমান হবে যে এটা 6 নম্বর কলাম ইএটি। তাহলে ইএটি টোটাল ইএটি বের হয়ে গেল কত, 13200 টাকা ইএটি বের হয়ে গেল। ইএটি যেহেতু বের হয়ে গেল, আমরা এখন সূত্র বসাতে পারতেছি এআরআর সূত্র, এভারেজ ইনকামকে এভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ 100 দিয়ে ভাগ। এবার এভারেজ ইনকাম বের করবো। এভারেজ ইনকাম বের করার জন্য আমাদের টোটাল প্রফিট হচ্ছে 13500, আর ইয়ার হচ্ছে 5 ইয়ার, 5 বছর। 13500-কে 5 দিয়ে ভাগ করে এভারেজ প্রফিট বের হয়ে গেল 2640। তারপর বের করতে হবে এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র আমরা জানি, ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে সেলভেজ ভ্যালু যোগ 2 দিয়ে ভাগ, ইচ্ছা করলে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস করতে পারেন, মান 0 বসবে। হ্যাঁ, তাহলে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 50000 টাকা, প্রজেক্টের সেলভেজ ভ্যালু হচ্ছে 5000, 50-এর সাথে 5000 যোগ করে 55000, 55000-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 27200। এখন মান বসে দাও 27200, তাহলে 2650 40-কে 27500 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, গুণফল ঠিক আছে কিনা দেখি, 2640, 2640 ভাগ 27500, 2640 ভাগ 27500, তাহলে কত আসে, এত গুণ 100, তাহলে 9.6 ফলাফল চলে আসছে 9.6%। একটু দেখে নিলাম, তাহলে 9.6, 6 যে কত, 601 এর কথা, এত কত 60% আর কি। এটা হয়ে গেল এ নম্বর প্রজেক্টের। এবার করতে হবে আমার বি নম্বর প্রজেক্ট। বি নম্বর প্রজেক্টের জন্য প্রথমে ডেপ্রিসিয়েশন বের করে ফেলতে হবে। বি নম্বর প্রজেক্টের কস্ট হচ্ছে 50000 টাকা, সেলভেজ ভ্যালু হচ্ছে 5000। আমরা জানি ডেপ্রিসিয়েশন বের করতে গেলে কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ লাইফ দিয়ে ভাগ করলে ডেপ্রিসিয়েশন বের হবে। এই যে এখানে বের করে ফেলছে, এটা 9500 টাকা বের হয়েছে, 9000 ডেপ্রিসিয়েশন হলে 9500 টাকা বের হয়ে গেল। আচ্ছা, এরপর তালিকা, টেবল ফর ক্যালকুলেশন অফ ইএটি বের করার জন্য 1 থেকে 5 বছর বসে গেলে এখানে, 1 থেকে 5 বছরগুলো এখানে বসে দিলাম। ক্যাশ ফ্লো 12000, 10000, 15000, 5000, আমাদের বি প্রজেক্টের যেগুলো আছে এগুলো 12, 50, 15 এত, এগুলো বসে গেল। এরপর ডেপ্রিসিয়েশনের জন্য কি করতে হবে আমাদের, ডেপ্রিসিয়েশনের জন্য 9500 আমরা আগের পেজে বের করেছি, 9500 সবগুলো বলে দিলাম। এরপর ইবিটি বের করতে হবে 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বাদ দিয়ে, 12000 থেকে 9500 বাদ দিলে 2500, দেখি 12000 মাইনাস 9500, 12000 মাইনাস 9500, তাহলে 2500 বের হয়ে গেছে, 2500। আবার 9500 থেকে 500 বাদ দিলে, 9500 থেকে 500 বাদ দিলে কত হয়, এটা তো ভুল, না কোন দিকে আমি ভুল বলতেছি, এটা কোনটা আবার, সরি, 12500 থেকে 9500 বাদ দিলে 2500 বের হয়ে গেল। আবার 10000 থেকে 9500 বাদ দিলে 500 বের হয়ে গেল। 15000 থেকে 9500 বাদ দিলে 5500 বের হয়ে গেল। 25000 থেকে 9500 বাদ দিলে 15500 বের হয়ে গেল। 9000 থেকে 5000 থেকে 9500 বাদ দিলে নেগেটিভ 4500 বের হয়ে গেল, এটা মাইনাস ফিগার কিন্তু। এরপরে আবার কি করতে হবে, 40% ট্যাক্স বাদ দিতে হবে। 40% ট্যাক্স বাদ দিতে গেলে 40000 এর 40% 1000, আর 5000 এর 40% সেট মাথা করে 200, 5500 এর 40% 2200, 15500 এর 40% এত। আর নেট লস এর উপর তো ট্যাক্স হয় না, ট্যাক্স দিতে হয় না, নেট লস এর উপর এখন কত করছে এরা, আচ্ছা দেখ, তারপরে বের 4500 এর উপর কত, 40%, 4500 ইন্টু 40%, 4500 ইন্টু 4500 ইন্টু 40% বা 100,
তাহলে কত আসে 1800 টাকা। 1800 টাকা বের হয়ে গেল। এরপর আমাদের 1800 টাকা বের করে ফেললাম। এই 1800 টাকা এটা মাইনাস, তাহলে এটাও মাইনাস বি করতে হবে আবার এখানে। তাহলে বাদ দিতে গেলে 4500 থেকে 1800 বাদ দিলে 2700 আছে কিনা দেখি। আমাদের 4500 এগুলো বিয়োগটা বুঝতে হবে। 4500 বিয়োগ এটাও মাইনাস ফিগার। তাহলে আমরা যদি দিই মাইনাস 4500, মাইনাস 4500 থেকে বিয়োগ দিতে হবে আবার মাইনাস 4500। এটা যেহেতু ট্যাক্স বাইরে এটাও মাইনাস ফিগার, মাইনাস এই 1800। তাহলে এটা থেকে এটা মাইনাস, এটার আগে মাইনাস একটা আছে মাইনাস ফিগার। তাহলে কত আসে এখানে মাইনাস মাইনাস 4500 আর মাইনাস মাইনাস প্লাস হয়ে 1800। 4500 থেকে 1800 গেলে তাহলে থাকে কত মাইনাস 4500 মাইনাস 1800। 4500 থেকে 1800 মাইনাস 4500 মাইনাস 1800, তাহলে 2700 হবে মাইনাস ফিগার, এখানে প্লাস দিছে। এই 2700 হবে মাইনাস ফিগার, যেহেতু মাইনাস বল মাইনাস 2700। তাহলে মাইনাস 2700 থাকে, এই 2700 হবে কি প্লাস ফিগার, হ্যাঁ সরি মাইনাস ফিগার এটা। তাহলে এই প্রফিটগুলো যোগ করে এখান থেকে 2700 বাদ দিলে এখানে যত টাকা আসে সেটা হবে দিয়ে এটি 1500, 300, 3300, 9700, 2700। তাহলে সেটা যদি আমি এখানে করে দেখাই, আমি এটার ফলাফলটা যদি কোথায় দেখাই, এই যেখানে দেখাই, তাহলে এখানে এটা আর সূত্রগুলোতে এইখানে দেখেন এবারে সিএটি আছে, এখানে ফলাফল যদি বের করে দেখাই কত কত আসে, ক্যালকুলেটর দিয়ে আগে মানগুলো বের করি। 1500, 300, 1800, 1500, 300, 1800 সাথে 3300 যোগ 1500 যোগ 300, 1500 যোগ 300 যোগ 3300 যোগ কত 9300, 9000 যোগ 9300, 9300 60টা তারপরটা হলো মাইনাস 2700। তাহলে আসে কত 11700 টাকা আসলে 11700। 11700 এখানে ফলাফলটা বলবে যে এবারে সিএটির মান এখানে বলবে 11700। 11700 আর এটার মান বসতেছে 11700। তারপরে এদিকে কত এভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সেলভেজ ভ্যালু দুটো দিকে ভাগ করে 26250, 26250, 26250, 26250 গুণ 100। তাহলে 11700 কে 26250 দিয়ে ভাগ, 11700 ভাগ 26250 গুণ 100, তাহলে ফলাফল আসে কত 44.57, 44.57%। এই হলো এটার ফলাফল 44.57। আর বই আছে কত, বই আছে 13 এত, এটা আসছে সরি আমি ভুল করে দিয়েছি, এটা তো আবার এভারেজ করতে হবে। এভারেজ করতে গেলে আমি একটু ভুল করে দিয়েছি, এটা ঠিক করে দিই। মানে আমার ফলাফল আসছিল কত, ফলাফল আসছে 11700। 11700 কে আবার গড় বের করতে হবে, 11700 এটা বের করতে হবে। আমি এভারেজ করি নাই, 11700 কে 5 দিয়ে ভাগ করতে হবে, 11700 ভাগ 5। তাহলে ফলাফল আসলে কত 2340, 2340। এটা বলতে এটা 2340, 2340 কে 26250 দিয়ে ভাগ, 2340 ভাগ 26250 ভাগ 26250 গুণ 100, তাহলে ফলাফল আসে 8.9।
8.91, এটা 8.91%, 8.91%, এই হলো এটার ফলাফল। এটা ফলাফল এআরআর ফলাফল 8.91%, বইয়ে ভুল আছে, এটা 8.91%, বই আছে 13.03%। তাহলে এটার ফলাফল 13.03 যেহেতু এটার মান এখানে ভুল আছে, এটা আমি বের করে দেখেছি ভুল আছে, তাহলে এটার ভুল অনুযায়ী এটা ফলাফল এরকম, কিন্তু আমরা আমাদের মান হবে, এটার মানটা হবে যে কত, 8.91%। এই যে সিলেক্ট করা যে অংশটা, এটাই উত্তর। তাহলে এই গেল এটা, তাহলে এটা আসতেছে 8.91%। এখন কোন প্রকল্পটা সিলেক্ট করবে সেটা সিদ্ধান্ত নিতে হবে। আর এর আগেরটাতে আসছে কত পার্সেন্ট, এর আগেরটা আছে যে 9.60%। তাহলে এইটাতেই পার্সেন্টে বেশি, তাহলে প্রকল্প এটাই সিলেক্ট করতে হবে। এখানে বলা হচ্ছে কোন প্রকল্পটি সে কোন প্রকল্পে বিনিয়োগ করবে, হুইচ প্রজেক্ট শুড সিলেক্টেড বাই কোম্পানি ফর ইনভেস্টমেন্ট। তাহলে যে প্রকল্পের লাভের হার বেশি সে প্রকল্পে বিনিয়োগ করবে। তাহলে লাভের হার হচ্ছে এটাতেই বেশি, এটা 9.60, আর এটাতে আছে 8.9। তাহলে এ প্রজেক্টে বিনিয়োগ করা উত্তম। সেই জন্য ডিসিশন দ্য কোম্পানি শুড, এখানে যেহেতু এটা ভুল উত্তর আসছে 13, বিটা বড় ছিল, 13 বড় ছিল, তাহলে বি লিখেছে। আমাদের এখানে বির পরিবর্তে হবে দ্য কোম্পানি শুড সিলেক্ট প্রজেক্ট এ বিকজ ARR অফ বি গ্রেটার দ্যান এ, মানে এ থেকে, মানে এর ক্রিয়াটা এর মানটা বির মান থেকে কি বড়, সেই জন্য এই এটা চেঞ্জ হয়ে ARR এখানে বি হবে, এখানে এ হবে। হ্যাঁ, বা এতটুকু লিখে দিলেও হয়ে যাবে, দ্য কোম্পানি শুড সিলেক্টেড প্রজেক্ট এ বিকজ প্রজেক্ট এ পার্সেন্ট হচ্ছে কি প্রজেক্ট বি থেকে বেশি। এই গেল এটা, এই অঙ্ক কয়েকটা করে ফেলবেন। আমি আপনাদের জন্য দুইটা বা কত ছোট ছোট 3টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা এগুলো করে ফেলবেন সাথে সাথে। এগুলো করার পরে আমি নেক্সট 12 নম্বর ক্লাসে আমি আইআরআর নিয়ে আলোচনা করব। আইআরআর ক্লাস খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, অনেক বড় ক্লাস। এটা নেট প্রেজেন্ট ভ্যালু আমি করে ফেলছি, নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি এটা করে ফেলছি, আপনারা দেখে ফেলবেন। এরপরে এটার অঙ্কগুলো আমি সব করে ফেলছি আর নিয়ে আলোচনা করে ফেলছি। এটা নিয়ে আগামী ক্লাস এই আইআরআর আভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতিটা নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা আমার ক্লাসগুলো দেখবেন, ভালো লাগবে। অনেক বিশাল আলোচনা হবে এটা সম্পর্কে, এটা অনেক বড় একটা নিয়ম, এটা নিয়ে বিশাল আলোচনা হবে। আচ্ছা, তাহলে এই গেল আজকে আমার কিসের ক্লাস, আর এবং কয়েকটা অঙ্ক বোঝানোর নিয়ম। আশা করি আপনারা বুঝেছেন। এই আপনাদের কাজগুলো করে ফেলাম, অঙ্কগুলো করে ফেলাম। আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমার চ্যানেলের প্রতি অবশ্যই আমার ক্লাসগুলো বন্ধু বান্ধবকে বলবেন, নিজের ফেসবুকের ওয়ালে শেয়ার করবেন। ক্লাস কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।